স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছেন শামীম মুজাহিদ। শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো খাতকে অগ্রাধিকার দিয়ে আসছে 4 লাখ কোটি টাকার বাজেট। এতে প্রবৃদ্ধি 7.4% আর মূল্যস্ফীতি 5.5 নামিয়ে আনার লক্ষ্য ধরা হয়েছে। বাজেটে রাজস্ব আয়ের উচ্চ লক্ষ্যমাত্রা ধরা হলো ঘাটতি জিডিপির 5% মধ্যে রাখা যায়নি। আজ আমরা আলোচনা করব 2017-18 সালের অর্থ বছরের বাজেট নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম। আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। নির্বাচনের আগে 2017-18 শেষ অর্থ বছর, যাতে বাজেট বাস্তবায়নে পুরো 12 মাস সময় পাবে সরকার। তাই নতুন বাজেট প্রণয়নে গেল মাস থেকে প্রাক বাজেট আলোচনা শুরু করেছে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার সাথে আয়কর, ভ্যাট ও শুল্ক থেকে কি পরিমাণ অর্থ পাওয়া যাবে তার হিসাব কষে নতুন বাজেটের রূপরেখা তৈরি করা হয়েছে। বাস্তবসম্মত বাজেট হবে অবশ্য, বড় বলতে খুব বড় রকমেরও হবে না। আর প্রবৃদ্ধি হারকে ধরে রাখার জন্য যেটুকু গত বছর 16.2% ছিল আমাদের জিডিপির বাজেটের আকার, এবার 18% হবে বাজেটের আকার। তো এটা বড় রকমের উল্লম্ফন নয়। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বাজেটে ব্যয় ধরা হয়েছে 4,270 কোটি টাকা। এর বিপরীতে আয় 2,71,258 কোটি টাকা। সেই হিসাবে ঘাটতি প্রায় 1,29,012 কোটি টাকা, যা জিডিপির 5.8 ঘাটতি পূরণে বিদেশি ঋণের পাশাপাশি এবারও ব্যাংক ও ব্যাংক বহির্ভূত খাত থেকে বড় অঙ্কের টাকা নেবে সরকার। বাজেটে মোট আয়ের 87% দেবে জাতীয় রাজস্ব বোর্ড। কর বহির্ভূত খাত থেকে পাওয়া যাবে 27,000 কোটি টাকা, আর বাকিটা পূরণ হবে এনবিআর বহির্ভূত আয় থেকে। এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার 1.5 লাখ কোটি টাকার বেশি। এর 63% অর্থেরই যোগান দেবে সরকার, বাকিটা আসবে দাতা ও উন্নয়ন সহযোগীদের কাছ থেকে। শিক্ষা, স্বাস্থ্য খাতে সর্বাধিক বরাদ্দ যাবে, বিশেষ করে শিক্ষা খাতে, কারণ আমরা মানব সম্পদ তৈরি করবার জন্য যথেষ্ট গুরুত্ব দিচ্ছি এখন। এছাড়া আসছে বাজেটে সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রতিনিধিদের জন্য বড় অঙ্কের থোক বরাদ্দ থাকারও কথা রয়েছে। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করছি আলোচনা। ডক্টর শামসুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন? ধন্যবাদ। আমরা প্রতিবেদন দেখছিলাম, যেখানে বলা হচ্ছে যে এবারে যে নতুন বাজেট, সেখানে 4,270 কোটি টাকার বাজেট হচ্ছে, যেটা গতবারে ছিল 3,17,000 কোটি টাকা। এই যে একটা বড় ধরনের বেশি, সবসময় একটা বিতর্ক থাকে যে বেশি হলো কেন, উচ্চাভিলাষী হলো কেনা। না, প্রতি বছর অবশ্য বাজেটের আকার বাড়বে, যেহেতু বাংলাদেশের অর্থনীতি বড় হচ্ছে। কিন্তু এবারে যে উল্লম্ফন আপনি বলবেন কিনা আমি জানি না, সেটাকে আপনি কতটা বাস্তবসম্মত বলে মনে করছেন? না, গত বছর যে ফিগারটি আপনি বলছেন সঙ্গে সেটি রিভাইজ হয়েছে। মূলত সেটাও ছিল 3,41,000 কোটি টাকা। সেই সময় 3,17,000 এটাকে পুনঃসংশোধন করে নামানো হয়েছে। এবছর যেটা বলা হলো যে 4,00,000 সূত্র আমরা যেটা জানতে পেরেছি, হ্যাঁ, শেয়ার কি 200, আমি তো তাই দেখলাম আপনাদের রিপোর্টে। তো এটি খুব বড় রকমের উল্লম্ফন নয় আসলে। গত বছর আমাদের যে বাজেটটি ছিল, প্রথম ঘোষণা করা হলো, সেটি ছিল 16.2% আমাদের দেশজ আয়ের। এবছর সেটা এখন 18% করা হয়েছে। তো সেটা এখন 16.2, যখন ঘোষণা করেছিল 17.6, এবার 18%। সেদিক থেকে এটা খুব উল্লম্ফন বলা যাবে না, এটা মধ্যম, এবং আমি মনে করি বাস্তবসম্মত, যেটা বাস্তবায়ন করা যাবে। লক্ষ্য আর বাস্তবায়নের যে পার্থক্য সেটা কমিয়ে আনার জন্য এবার অনেকটা, আমি বলবো, মডেস্ট বাজেট বলা যেতে পারে, বা মধ্যম ধরনের, খুব উচ্চাকাঙ্ক্ষীও বলা যাবে না। কিন্তু আমরা দেখেছি কিন্তু ঘাটতির যেটা বাজেট সবসময় জিডিপির 5% মধ্যেই থাকে, এবার কিন্তু এটা হয়নি। তাহলে আপনি কেন বলছেন এখন? আমি আবার বলি, এবার 5.8% ঘাটতি এখন দেখা যাচ্ছে। আমাদের যে পুরো রাজস্ব আয় সরকারের 2,71,000 কোটি টাকা, তার মধ্যে 4 লক্ষ কোটি টাকার বাজেট হলে প্রায় 5.8% হয় ব্যবধানটা, না যে আমাদের যে আয় হবে সেই তুলনায়। তবে এটাও মনে রাখতে 5.8 থাকবে না, এটা যখন বছর শেষে যাব, যা বাস্তবায়ন করতে পারবো, সেই পুনর্বিন্যাসিত বাজেট 5%-এর নিচে ঘাটতি চলে আসবে, সেটি উপরে যাবে না। তবে আমরা যদি ব্যয় করতে পারি 5%, 8 কেন 6, 6.5 পর্যন্ত গেলেও আমাদের
ক্ষতির কোনো কারণ দেখি না। একসময় ভারতে 7 থেকে 8% ঘাটতি নিয়ে বাজেট করা হতো। আচ্ছা, তো আমাদের ব্যয় সক্ষমতা থাকলে 5.5, 6, 6.5% ঘাটতি খুব স্বাভাবিক বিষয় আমি মনে করি। কাজে ওটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার সুযোগ নেই। বলা হচ্ছে যে আমরা খরচ করব 4,270,00,000 টাকা। এর বিপরীতে আয় বলা হচ্ছে 2,71,258 টাকা। সেই হিসেবে ঘাটতি প্রায় 1,29,000 12 কোটি টাকা যদি হয়। এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা আসলে কিভাবে পূরণ করা হবে? ব্যাংক থেকে লোন নেওয়া হবে, বিদেশ থেকে ঋণ নেওয়া হবে, কি হবে? ব্যাংকটা দুই রকম উৎস থেকে আসে, একটা হলো ব্যাংক ঋণ আর বিদেশি সহায়তা। আচ্ছা, তো ব্যাংক ঋণ 49,000 কোটি টাকার মতো নেওয়া হবে আমার ধারণা গত বছরের তুলনায়। আচ্ছা, তো 49,000 কোটি টাকা বৈদেশিক সহায়তা ঋণ যেটা পাবো 55,000 কোটি টাকার আমাদের সংস্থান আছে। তো আরো আমরা পাবো 5,000 5,500 কোটি টাকা অনুদান। আচ্ছা, তো এটা হলো বড় রকমের ঘাটতি মেটানোর উপায়। একটা হলো ব্যাংক ঋণ, ব্যাংক বহির্ভূত ঋণও আমরা নিব প্রায় 25,000 কোটি টাকার মতো। তো ওই 49,000 কোটি টাকা, 25,000 কোটি টাকা, 55,000 কোটি টাকা বৈদেশিক ঋণ আর সহায়তা মিলিয়ে ওইটা। কিন্তু ব্যাংক বোরিং তো সবচেয়ে কস্টলি হয় সরকারের জন্য, যখন ব্যাংক বোরিং কস্টলি হয় না, করতে হবে। ব্যাংক বোরিংই বরং সস্তা। আমরা যে সঞ্চয়পত্রে টাকাটা নিই সেটি ব্যয়বহুল, সেটি আমাদের 12% পড়ে যায়। ব্যাংক থেকে সরকার নিলে 60% নিতে পারে। তো যেহেতু পেনশনার আছে, দরিদ্র জনগণ সঞ্চয় করে, তো সেই উচ্চ সুদের ঋণটাই বরং সরকার নেয়। ব্যাংকের ঋণটা নিলে তো ভালো হতো, এটা হলো স্বল্প সুদের ঋণ। কোন দিকে বেশি নজর দেওয়া হবে? সবসময় আমরা শুনি যেটা যে শিক্ষা, অবকাঠামো, স্বাস্থ্য, আসলে কতটা বেশি নজর দেই আমরা? আমরা কি আসলে দেখি একটা বছর পরে যে লক্ষ্যে, আমি কেন বলছি, এই প্রতি বছরই কিন্তু স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামোতেই সবসময় বড় থাকে বলি। হ্যাঁ, এক বছর পরে এর কখনো আসলে মনিটরিং করি কিনা, আমরা তদারকি করি কিনা, কতটা আসলে উন্নত? তদারকি না করলে 4টি সরকারি বিশ্ববিদ্যালয় এখন 37টি সরকারি বিশ্ববিদ্যালয় কিভাবে হলো? আচ্ছা, বরাদ্দ বৃদ্ধি করে তো বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও বাড়ছে, শিক্ষকের সংখ্যা বাড়ছে, প্রাইমারি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে 1 লক্ষের উপরে, যদিও এখনো আরো প্রয়োজন, আরো অবশ্যই আছে, অনেক বেশি। তো ব্যয়ের সুযোগ আছে। বিশেষ করে শিক্ষা খাতে আমাদের যথেষ্ট শিক্ষক সংকট আছে, বিশেষভাবে প্রাইমারি পর্যায়ে। তো সেখানে ব্যয়গুলো করা গেলে তো আমাদের জন্য ভালো। তো সেই জন্য শিক্ষা খাতে বরাদ্দ বাড়ছে, শিক্ষা খাতে বাড়ছে, সেইভাবে শিক্ষা এবং স্বাস্থ্যের সুযোগও তো বাড়ছে। কমিউনিটি ক্লিনিকগুলোকে সমর্থন দিতে হচ্ছে বা চালিয়ে নেওয়া হচ্ছে। তো অবশ্যই মানব সম্পদ উন্নয়নটাকে গুরুত্ব দিতে হবে। অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে, আমাদের সম্পদ বাড়ছে, বৈদেশিক যোগাযোগ বাড়ছে, রপ্তানি বাড়ছে, জীবন মান বাড়ছে। সেই হিসাবে দক্ষ মানব সম্পদটা কিন্তু সেভাবে গড়ে তুলতে পারছি না। শিক্ষার মান বাড়ানো দরকার, সেটা সময় সাপেক্ষ। 2, 4, 5, 7 বছর, 10 বছর, 20 বছরে আপনি একটি প্রশিক্ষিত যেভাবে চান একটা জনসংখ্যা পেতে পারেন। তো মানের ব্যাপারে গুরুত্ব দিতে হচ্ছে, সংখ্যা বাড়াতে হচ্ছে বহু ক্ষেত্রে। তো ব্যয় শিক্ষা খাতে কিন্তু প্রয়োজন। সর্বাধিক ব্যয় সবসময় শিক্ষা খাতেই হয়ে আছে, কিন্তু এখন তুলনামূলকভাবে আরো বেশি দিচ্ছি। এ কারণে যে মানব সম্পদটা এখন আমার মূল প্রায়োরিটি। যদিও আমাদের অবকাঠামো ঘাটতি এখনো আছে, যথেষ্ট অবকাঠামো হয়েছে। যত মানব সংখ্যা আমাদের, আমাদের দেশে প্রতি কিলোমিটারে প্রায় 1100 জনসংখ্যা, যেটা চীনে আছে আপনার মাত্র 142 জন প্রতি কিলোমিটার। জনবহুল দেশ চীন, মাত্র 142 জন। সেটাই। রাজস্ব বোর্ডের যে লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে যে আসবে, সেটাকে আসলে কতটা আপনি আশাবাদ? রাজস্ব বাড়ানোর সার্বিক প্রয়াস চলছে, এটা আপনি জানেন, চেষ্টা করা হচ্ছে ব্যাপকভাবে। এবং যদিও 87% আসলে যোগান দেবে রাজস্ব, রাইট। আমরা গত বছর মার্চ পর্যন্ত রাজস্ব, গত বছর 50% লক্ষ্য পূরণ হয়েছিল মার্চ পর্যন্ত লক্ষ্যের। এবার একটু কম, 45% আছে লক্ষ্য পূরণ। তবে টোটাল টাকার দিক থেকে কিন্তু অনেক বেশি বেড়েছে। শতকরা হারে আমরা একটু পিছিয়ে আছি। আশা করছি আমরা বছর শেষে যে রাজস্ব এখন যেটা পুনর্নির্ধারিত হলো সংসদীয় বাজেটে, সেটি অর্জিত হবে। তো বাজেট বাড়ানোর জন্য বাজেটে বিভিন্ন জায়গায় উপজেলায় অফিস খোলা হচ্ছে, কর জাল বিস্তার করা হচ্ছে,
টিআইএন বেড়েছে, টিআইএন প্রায় 28 লক্ষ লোকের টিআইএন আছে এখন, যদিও ট্যাক্স দেয় 16 লক্ষ জি। টিআইএন ধারী, সবাই ট্যাক্স দেয় না। আবার টিআইএন এবার খুললে এই বছর কিন্তু এটা এই বছর দেওয়ার আর- যোগ্য হয় না, 1-2 বছর পরের পরে বছর হয়। সেটা হবে। তো এটা বাড়ছে, কিন্তু চেষ্টাও হচ্ছে, বাড়াচ্ছে, আরো বাড়ানো দরকার, এবং ট্যাক্সও বাড়ানো দরকার, ভ্যাটও বাড়ানো দরকার। ধন্যবাদ। আমরা নিব একটু বিরতির পর আপনার সাথে আমরা আবার কথা বলবো। নিচে একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আমরা আজ আলোচনা করছি 2017-18 সালের বাজেট নিয়ে। এনে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম। ডক্টর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। ঠিক বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম সরকার রাজস্ব আয় নিয়ে বলছিলাম। রাজস্ব আয়ের একটি বড় উৎস হচ্ছে ভ্যাট। এই বছরের জুলাই 1 তারিখ থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হতে যাচ্ছে, যেখানে বলা হচ্ছে অ্যাক্রস দ্য বোর্ড সকল পণ্যের উপরে 15% ভ্যাট দিতে হবে। ব্যবসায়ীরা ইতিমধ্যে এটার নেতিবাচক বলে তারা মন্তব্য করছেন, এবং তারা বলছেন এটা ক্ষতি হতে পারে ভ্যাট আদায়ের ক্ষেত্রে। এটা কি একটা বড় চ্যালেঞ্জ দেখছেন কিনা এবারে বাজেট বাস্তবায়নে? চ্যালেঞ্জ, যে কোনো সংস্কারই চ্যালেঞ্জ, যে কোনো সংস্কারই চ্যালেঞ্জ। আর এই ভ্যাট চালু হয়েছে এখন নয়, ভ্যাটটি চালু হয়েছে 90 দশকের গোড়াতে, 90 দশকের প্রথমার্ধে। জি। তো সেটি একটি, আমি মনে করি, প্রয়োজনীয় উদ্যোগ ছিল। সো এটা মনে রাখতে হবে, বাংলাদেশ এখনো ট্যাক্স বা ভ্যাট যাই বলে, ইনকাম ট্যাক্স পৃথিবীর সবচেয়ে এখনো কম ট্যাক্স আদায়কারী দেশ হলো বাংলাদেশ। অথচ আমাদের সামর্থ্য বেড়েছে, ধনীর সংখ্যা বেড়েছে, গ্রামে গ্রামে কোটিপতি হয়েছে, ঘরবাড়ি হচ্ছে, দেশে বিদেশে ঘরবাড়ি হচ্ছে। গ্রামে গেলে আপনি, এই যে কৃষিখাত একটা বিরাট খাত, ওর থেকে কোনো ট্যাক্স নাই, তা আপনি যাবেন কোথায়? আপনার শিল্প কারখানা গড়ে উঠছে, ব্যবসায়ী অনেক হয়েছে। তো কাজেই ভ্যাট আইনটি যথেষ্ট বিলম্বিত হলো, এটি হওয়া উচিত, দ্রুত হওয়া উচিত। তবে 15% ভ্যাটের 15% রেট কিন্তু চালু হওয়ার পর থেকেই 15%, নতুন কিন্তু 15% বলা হচ্ছে না। এই সরকার এটা করেও নি, তবে সেটি আলাপ আলোচনা করে যৌক্তিকভাবে করবে কিনা সেটা হয়তো বিবেচনা করা যেতে পারে। তবে এই 15% কিন্তু নতুন নয়, এটি কিন্তু যখন ভ্যাট চালু হয়েছে তখন থেকেই 15%। কিছু কিছু পণ্যের ক্ষেত্রে আর আমাদের কি বিষয় হলো, আমি পুরো শ্রদ্ধা নেই বলে ব্যবসায়ী ব্যক্তি খাত দিয়ে আমাদের এগোতে হবে। তারপরে আমাদের একটা স্বাভাবিক প্রবণতা থাকে প্রতিরোধ করা, কিভাবে ট্যাক্স না দেবো, ভ্যাট না দেবো, এটাও তো আছে। এটা তো আমরা অস্বীকার করতে পারছি। যথেষ্ট প্রণোদনাও নিচ্ছে আমরা ব্যবসায় বিভিন্নভাবে, অনেক সুযোগ সুবিধাও দেওয়া আছে। আপনি ইউনিভার্সিটি চালানোর সুযোগ দেওয়া হলো, বিদ্যুৎ তৈরি করার সুযোগ দেওয়া হচ্ছে, মিডিয়া চালানোর সুযোগ দেওয়া হচ্ছে, বিমান চালানো, তো সুযোগ প্রচন্ড রকমের দিচ্ছে। এখন সরকারকে রাষ্ট্র চালাতে হলে ট্যাক্স, ভ্যাট, ইনকাম ট্যাক্স সব কিছুতেই আস্তে আস্তে সরকারের খরচ তো করতে হবে, সরকারকে সেবা দিতে হবে। বিরাট একটা অংশ তো সেবা কামনা করে। তো ট্যাক্স, ভ্যাট, আসলে ভ্যাট আইনটি এবার হওয়া উচিত, আর না হলে আমি মনে করি না আর হতে পারবে, কারণ নির্বাচন চলে আসতেছে। এটি সকলের সহযোগিতা, মিডিয়ারও সহযোগিতা করা উচিত। নিশ্চয়ই কিন্তু যেটা হয় যে ইমপ্লিমেন্টেশন ঠিকমতো যেন হয় কিনা, আবার কিছু গোষ্ঠী যারা ফাঁকি দেন সেটা দেওয়া হচ্ছে কিনা, গুড গভর্নেন্স, সুশাসন খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসটা সবখানেই দরকার, এটা না হলে হয় না। সেটি ভালোভাবে দেখার দরকার, কে এটার ফল ভোগ করবে, যিনি ভ্যাট দিচ্ছেন তিনি দিচ্ছেন কিনা, না গরিবের উপর চলে যাবে, এই বিষয়গুলো তো অবশ্যই দেখতে হবে। ট্যাক্স যার উপরে পড়বে তাকেই দিতে হবে, বিশেষ করে ধনাঢ্য শ্রেণী। সেটা আপাতন বা এটার যে কি বলে ইনসিডেন্সটা যেন সবার মধ্যে গরিব মানুষের উপর না যায়, বা লোয়ার যাদের ইনকাম, নিম্ন আয়ের উপর যেন না যায়, এটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সুশাসনের কথা বলছিলাম, আমাদের প্রতিবেদনের শেষ অংশে বলা হয়েছিল যে এছাড়া আসছে বাজেটে সংসদ সদস্য ছাড়াও জেলা পরিষদের প্রতিনিধিদের জন্য বড় অঙ্কের থোক বরাদ্দ থাকার কথা রয়েছে। এটা কি সুশাসনে ব্যত্যয় ঘটবে কিনা? না, যেহেতু আমরা নির্বাচনকে মেনে নিয়েছি, জেলায় নির্বাচন করেছি, জেলা পরিষদ, উপজেলা নির্বাচন করেছি, নির্বাচিত প্রতিনিধিদের টাকা তো দিতে হবে, কাজ করার সমস্যা। দুই হলো সেই সঙ্গে ওদেরকেও রাজস্ব আদায়ে উৎসাহিত করতে হবে, তারা যেন তাদের এলাকায় আইন মোতাবেক তারা বিভিন্ন ট্যাক্স, চেস কি বলে এটাকে, সব মিলিয়ে তারা 8টি ক্ষেত্রে তারাও আয় করতে পারে, সেগুলো তো তাদের জোর দিতে হবে। সরকারকেও তো টাকা দিতে হবে। যেটা বলছেন আপনি, সেটা এমপি মহোদয়গণ এবার অতিরিক্ত বরাদ্দ চেয়েছেন। এটাও মনে রাখতে হবে, এমপি মহোদয় যে 20 কোটি টাকা খরচ করেন, এটা কিন্তু তারা নিজেরা করেন না। লোকাল গভর্নমেন্ট প্রজেক্ট
উনি প্রজেক্ট সাজেশন দেবেন, লোকাল গভর্নমেন্ট সেটা ব্যয় করবে, প্রজেক্ট করবে। উনি শুধু প্রজেক্ট চিহ্নিত করতে পারেন, কোনো এমপি কিন্তু টাকা পান না, 20 কোটি আমি পেলাম তা কিন্তু না। কাজে ওখানে যদি বাড়িয়ে দেওয়া হয়, বাড়িয়ে দেওয়া যেতে পারে, কারণ টাকাটা কিন্তু মনিটরিংটা কতখানি থাকা উচিত যে এই একটা প্রজেক্ট সেটা কতটা জরুরি, বা যে প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে সেখানে একটা ব্রিজ তৈরি হলো, সেই ব্রিজটা আসলে কতটা সুষ্ঠুভাবে করা হলো, বা রাস্তা না প্রয়োজন হলো আমার বাড়িতে নেবো সেজন্য হচ্ছে কিনা। তো এগুলো দেখার জন্য তো সরকারি প্রতিষ্ঠান আছে, এটি দেখার দরকার, সক্রিয় করার দরকার, এবং টাকা যেন যথার্থভাবে ব্যয়িত হয়, ব্যয় হোক অবশ্যই, ব্যয় তো অবশ্যই। তবে এইটি স্থানীয়ভাবে রাস্তাঘাট সড়ক আর খুব কিন্তু এখন মেনটেনেন্স করা ছাড়া, ভেঙে গেলে ঠিক করা ছাড়া নতুন রাস্তাঘাট না হওয়াটা আমি মনে করি আর প্রয়োজন নেই। এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে আমাদের জন্য, বরং অন্য খাতে করা দরকার। স্কুল যেগুলো প্রাইমারি স্কুল বিল্ডিং নেই সেগুলো করার দরকার, স্কুলগুলোতে ল্যাবরেটরি করে দেওয়া দরকার, কম্পিউটার অ্যাক্সেস বাড়ানোর দরকার, সেগুলো করার দরকার। আমাদের ধারণা উন্নয়ন মানে হলো রাস্তাঘাটের ব্রিজ, রাস্তাঘাট আর ব্রিজ। এই পর্যায়ে থেকে আমরা পার হয়ে এসেছি। প্রচুর রাস্তা হয়েছে বাংলাদেশে, প্রচুর গ্রামগুলো সবই চরাঞ্চল ছাড়া সবই ওয়েল কানেক্টেড। 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দিয়ে এখন পাকা রাস্তা আছে বাংলাদেশের সর্বত্র। আমরা যখন বলছি অবকাঠামোর কথা বলি, অবকাঠামোর কথা আপনিও বলছেন যে রাস্তাঘাট মানে নয়, কিন্তু তারপরে কিন্তু আমরা এখনো বলছি যে অবকাঠামো বাংলাদেশের ইনভেস্টমেন্টের জন্য একটা বড়, সেই অবকাঠামো এয়ারপোর্ট দরকার, আমার আরো পোর্ট দরকার, সেগুলো আমার বড় দরকার, আমার এই কন্টেইনার ডিপো দরকার। অবকাঠামো বলতে আমরা ওগুলো বোঝাচ্ছি এখন। তো অবকাঠামো রাস্তাঘাট নয়, কিন্তু জ্বালানি খাতে একটা বড় ভূমিকা রাখবে। জ্বালানি খাতে বড়, সেখানে এই আসছে বাজেটে কি ধরনের ব্যবস্থা রাখা আছে বলে আপনার মনে হয়? জ্বালানি খাতে তো বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে। আমরা রূপপুর পারবিকের এই বিষয়টা জানেন, আমরা মাতার বাড়িতে করছি, আমরা রামপালে এই 1300 মেগাওয়াট বিদ্যুতের জন্য করা হচ্ছে। সবই কিন্তু বড় বড় প্রজেক্ট এবং অগ্রসরমান কাজ হচ্ছে, চলছে। এগুলো হলে কিন্তু আমরা যথেষ্ট বেনিফিট পাবো। তারপর আমাদের ঘাটতি থেকে যাবে, যেটা আমাদের ইম্পোর্ট করে আনতে হচ্ছে বা হবে। আমরা ভুটানে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন, সেখানে জল বিদ্যুতে যে অংশ নিতে পারি, সেটি একটি বড় রকমের উৎস হবে আমাদের জ্বালানির। তো এক্ষেত্রে সরকার খুব ব্যাপকভাবেই তো এগোচ্ছে। বহু আলোচনা সমালোচনার পরও বলা হলো ইন্ডিপেন্ডেন্ট আইপিপি করলে যেটা রেন্টাল পাওয়া নেই, বহু সমালোচনা আপনারাও করেছেন, মিডিয়া করেছেন, কিন্তু তার বাজার দর সেরকম না কমতো তাহলে আজকে বিপদ পড়তে হতো। সে বলছি সমালোচনা, কিন্তু তারপরে বেনিফিটটা কি পেয়েছেন সেটি দেখুন। আজকে লোডশেডিং নাই, এখন সমালোচনার সময় তো করি, আমরা করার সময় করতে দেই না, আমরা নানান দোহাই দেই, এটা হবে না, ওইটা হওয়া উচিত না, ওটা বেশি হয়ে গেল। কিন্তু এখানে আরো কথা আছে যে যখন আইপিপি গুলো করা হয়েছিল তখন এটা আসলে সাময়িক সময়ের জন্য অ্যাডহক বেসিসে করা হয়েছিল। বলা হয়েছিল লোড বেস পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হবে যাতে ভবিষ্যতে এটার প্রয়োজনীয়তা শেষ থাকে, কিন্তু সেটা কিন্তু আসলে করা হয়নি। আমার সব সময় আমি বিশ্বাস করি রেজাল্ট বেসড, ফলাফল ভিত্তিক আলোচনা করেন। আমি আপনার পার্সোনাল, আমি সবসময় দেখুন আমি আউটপুটটা কি পাচ্ছি, ফলটা কি পাচ্ছি, সেটি মূল্যবান। আমি ফল বলতেই বোঝাচ্ছি যেই কারণে যেটা করছি, ফল যদি ভালো পাই, এখন ওইটা করা নিয়ে কে করলো, কয়জনে করলো, বেশি খরচ আলাদা বিষয়, বেশি খরচ কম হবে অবশ্যই প্রশ্ন করব, কিন্তু ওইটা প্রশ্ন তুলনা যে করা উচিত না, করা উচিত না করলে আমাদের সেবা, আমাদের এই উন্নয়নটা হবে কিভাবে। অ্যাবসলিউটলি। ডক্টর শামসুল আলম, আপনাকে ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, আশা করবো আগামী বাজেটের যে পরিকল্পনা সরকার থেকে নেওয়া হচ্ছে সেটা খুব ভালোভাবে বাস্তব হতে পারবে। ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের খতনগঞ্জ থেকে মতিঝিলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।